গতকাল আমরা আলোচনা করেছিলাম আমাদের ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল সম্বন্ধে, তারপর আমরা আলোচনা করেছিলাম মেকানিক্যাল প্রপার্টিজ অফ দ্য মেটেরিয়াল সম্বন্ধে। আজকে আমরা আলোচনা করব বেসিক হিট ট্রিটমেন্ট সম্বন্ধে। এখন বেসিক হিট ট্রিটমেন্ট সম্বন্ধে আলোচনা করবার সময় আমাদের সবার প্রথম জানতে হবে যে হিট ট্রিটমেন্টের পারপাসটা কি আছে, অর্থাৎ কেন আমি হিট ট্রিটমেন্ট করব বা কার আমি হিট ট্রিটমেন্ট করব। আমাদের সিলেবাসে হিট ট্রিটমেন্ট সম্বন্ধে একদম বেসিক ইনফরমেশন টুকু তোমাদের জানানোর জন্য বলা আছে। আগে হিট ট্রিটমেন্ট প্রসেসটা আমাদের সিলেবাসে ইনক্লুড করা ছিল না আমাদের মেকানিক ডিজেল সিলেবাসে, কিন্তু এখন হিট ট্রিটমেন্টটাকে আমাদের এখানে দেওয়া হয়েছে। তোমাদেরকে হিট ট্রিটমেন্ট সম্বন্ধে একটা ধারণা দিতে হবে এবং এখানে হিট ট্রিটমেন্ট বেসিক্যালি একটা অনেক বড় সিলেবাস। আগামী দিনে তোমরা যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়তে যাবে আইটিআই করার পর, তোমরা এই সম্বন্ধে আরো ডিটেলে জানতে পারবে, বা তোমরা যদি এই কনসার্ন ফিল্ডে যদি কোথাও কাজ করো তাহলে সেখানে দেখবে যে কিভাবে হিট ট্রিটমেন্ট হচ্ছে। এবং হিট ট্রিটমেন্টটা কিন্তু আমাদের প্রতি মুহূর্তে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে কিন্তু হিট ট্রিটমেন্টটা একটা খুব কমন একটা বিষয়, এবং যেটা না করলে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিংগুলো এইভাবে এত বহুলাংশে এত ব্যাপক আকারে আমরা এর ব্যবহার করতে পারবো না। বেসিক্যালি আমরা হিট ট্রিটমেন্টটা করে থাকি স্টিলের উপরে, আমরা হিট ট্রিটমেন্টটা করি। অর্থাৎ আমরা গতকাল যখন আলোচনা করছিলাম সেখানে ফেরাস মেটাল, নন ফেরাস মেটাল এইসব নিয়ে আলোচনা করেছিলাম ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস নিয়ে। তার মধ্যে হিট ট্রিটমেন্ট বলতে আমরা যেটা বোঝাই সেটা সাধারণত আমরা স্টিলের উপরে করে থাকি। অর্থাৎ আমাদের যে কার্বন স্টিল যেগুলো আছে সেই স্টিলের উপরে আমরা হিট ট্রিটমেন্টটা করে থাকি। বেসিক্যালি আমরা এখানে যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে হিট ট্রিটমেন্ট অফ স্টিল। তো কেন হিট ট্রিটমেন্ট করতে হবে, দেখো এখানে যে নোটসটা আছে তাতে লেখা আছে টু ইনক্রিজ ডাক্টাইলিটি, স্ট্রেংথ, টাফনেস। অর্থাৎ কোনো একটা স্টিলকে তার ডাক্টাইলিটিটাকে বাড়াতে গেলে, অর্থাৎ আমরা যে গতকাল মেকানিক্যাল প্রপার্টিজ নিয়ে আলোচনা করেছিলাম সেই মেকানিক্যাল প্রপার্টিজ মধ্যে আমরা জানি ডাক্টাইলিটি কাকে বলে। ডাক্টাইলিটি, টাফনেস, স্ট্রেংথ এইগুলোকে ইনক্রিজ করতে গেলে, অর্থাৎ কোনো মেটেরিয়ালকে একটু সফট করতে আমরা হিট ট্রিটমেন্ট করে থাকবো, কোনো মেটেরিয়ালকে খুব হার্ড করতেও আমরা এখানে হিট ট্রিটমেন্ট করতে হবে। অর্থাৎ এই যে সফটনেস এবং তার হার্ডনেস, কোনোটাকে সেখান থেকে হার্ড এতটাই হার্ড করেছে ব্রিটিল হয়ে গেল, অর্থাৎ একবার ধাক্কা দিলে তার ব্রিটিল হয়ে যাবে। অর্থাৎ আমি গতকাল কিন্তু তোমাদের টার্মগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম। অর্থাৎ আমরা এখানে টাফনেস, হার্ডনেস, ব্রিটিলনেস, ডাক্টাইলিটি, ম্যালিয়েবিলিটি এইসব নিয়ে নিশ্চয়ই আলোচনা হয়েছিল। তাহলে সেই যে মেকানিক্যাল প্রপার্টিজ গুলো আছে, মেকানিক্যাল প্রপার্টিজ গুলো কিসের উপর ডিপেন্ড করে হচ্ছিল না, মেকানিক্যাল লোডের উপর ডিপেন্ড করে হচ্ছিল। অর্থাৎ যেভাবে মেকানিক্যাল লোড দেবো তার উপরে মেটেরিয়ালটা কিভাবে রিয়াক্ট করছে সেই অনুযায়ী আমরা মেকানিক্যাল প্রপার্টিজ পেয়েছিলাম। এখন আমার একটা স্টিল আছে, ধরো একটা মাইল্ড স্টিল নিয়েছি, সেই মাইল্ড স্টিলটা দিয়ে আমি একটা ছুরি বানাবো। ছুরি বানাতে গেলে আমরা কি করি, কামারশালায় যাই। কামারশালায় তোমরা যদি কোনোদিন গিয়ে থাকো দেখবে ওখানে একটা হাপড় থাকে, সেখানে একটা আগুন জ্বলছে, সেখানে দেখবে তোমার এই ছুরিটাকে ওখানে আগুনে লাল গরম করা হয়। গরম করার পর দেখবে সেটা যদি একটা শেপ চেঞ্জ করতে হবে তখন তো একটুখানি হাতুড়ি দিয়ে একটা এনভিল আছে তার উপর ঠোকাঠুকি করা হয়। বা যদি ধরো আগে থেকে তোমার ওটা শেপ করা আছে, তুমি সেটা শুধু ওখানে হিট ট্রিটমেন্ট করতে এসে দেখবে লাল করে সঙ্গে সঙ্গে একটা জলে ডুবিয়ে দিচ্ছে। ডুবিয়ে দেওয়ার পর তোমাকে দিয়ে দিচ্ছে, দেবে ওখানে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হচ্ছে, কিভাবে ওটাকে গরম করছে, লাল গরম করছে, পেটাচ্ছে, আবার সেটা জলে ডোবাচ্ছে, দূরে জলে ডুবিয়ে দেখছে, আবার সেটাকে আমরা হিটিং করছি। তাহলে এই যে ক্রমাগত হিটিং করবা, হিটিং করা এবং সেই হিটিং থেকে ঠান্ডা করা, এটাই হচ্ছে একটা হিট ট্রিটমেন্ট প্রসেস। আমি যদি সহজ ভাষায় বলি তাহলে কামারশালাতে যে ধরনের কাজটা হচ্ছে ওটা কিন্তু একটা হিট ট্রিটমেন্ট প্রসেস বা হিট ট্রিটমেন্ট ওয়ার্ক হচ্ছে। বেসিক্যালি ফোর্জিং ইন্ডাস্ট্রি অর্থাৎ কামারশালাতে যে কাজটা হয় সেখানে হিট ট্রিটমেন্টের ব্যবহারটা আমরা বহুলাংশে দেখে থাকি। এটার মাধ্যমে কি করছি না, আমরা কোনো মেটালের আমরা কি করছি তার ডাক্টালিটি, স্ট্রেংথ, টাফনেস এই ধরনের যে বিষয়গুলো থাকছে, তো এই যে মেকানিক্যাল প্রপার্টিস গুলো থাকছে সেই মেকানিক্যাল প্রপার্টিসটা ওখানে ইনক্রিজ করে দেওয়া হচ্ছে। আর কি করছি না, আমি ওখানে তার মেশিনাবিলিটিটাকে ইনক্রিজ করছি। অর্থাৎ সেই মেটালটাকে নিয়ে যখন আমি মেশিন শপে তার উপরে যখন আমি কোনো মেশিনিং প্রসেস করব, অর্থাৎ সেটাকে ধরো টার্নিং করব বা সেখানে আমি তাকে থ্রেড কাটবো বা আদার্স তাকে ধরো নার্লিং করবো, অন্য কোনো অপারেশন করে তাকে একটা প্রপার ডাইমেনশনাল শেপ দেবো, তখন সে যাতে সহজেই মেশিনিং করা যায় সেই এবিলিটিটা সেই মেটালের মধ্যে আমাকে ইনক্রিজ করতে হবে। এছাড়া কি আছে না, একটা মেটালের মধ্যে নিজস্ব একটা স্ট্রেস থাকে যেটাকে বলছি আমরা রেসিডুয়াল স্ট্রেস বা ইন্টারনাল স্ট্রেস। সেই রেসিডুয়াল স্ট্রেসটাকে আমরা ওখান থেকে সরিয়ে দেবো, মানে সেটাকে রিলিভ করে দেবো। সেই জন্য 3 নম্বর পয়েন্টে বলা আছে দেখো রিলিভ ইন্টারনাল স্ট্রেস। আর তার সাথে কি করতে হবে না, ওর মধ্যে আমার করোশন রেজিস্ট্যান্সটা করতে, অর্থাৎ সেই মেটালটাকে এমন ভাবে আমি হিট ট্রিটমেন্ট করব যাতে
সেই মেটালটা দীর্ঘস্থায়ী হয়ে আমার থাকতে পারে, অর্থাৎ সেই মেটালটার সাথে সাথে যাতে কোনোভাবে অক্সাইড ফর্মেশন খুব দ্রুত না হয়ে যায়, বা তার হার্ডনেসটা যেন আমার একটু বেড়ে যায়, যাতে আমি সেটার উপর কোনোভাবে স্ক্র্যাচিং, নচিং এসব যাতে আমি না হয় আর কি। এই ধরনের ব্যাপারগুলোর জন্যই আমরা বেসিক্যালি হিট ট্রিটমেন্ট করে থাকি। তাহলে পারপাস অফ হিট ট্রিটমেন্টটা তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ। এই 4টে পয়েন্ট যেটা আমি এখানে ডিসকাস করছি, এটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো বা মনে রাখার চেষ্টা করো। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্টে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে যে আমাদের এই যে মেকানিক্যাল প্রপার্টি যেগুলো আছে, সেই মেকানিক্যাল প্রপার্টিটাকে ইনক্রিজ করা বা সেটাকে ইমপ্রুভ করবার জন্যই আমরা বেসিক্যালি হিট ট্রিটমেন্টটা করে থাকি। তাহলে হিট ট্রিটমেন্টের ক্ষেত্রে কি করতে হবে না, হিট হচ্ছে মাস্ট। এই ট্রিটমেন্টটার প্রধান জিনিস হচ্ছে হিটিং করতে হবে। হিটিং করার পর কি করতে হবে না, সেই মেটালটাকে আমাকে কুলিং করতে হবে। কিন্তু আমি হিটিং করব অথচ আমি সাথে সাথে কুলিং করবো, মানে এই যে হিটিং এন্ড কুলিং এই যে ম্যাটারটা থাকছে, এটার সাথে দেখো মাঝখানে একটা ওয়ার্ড আছে সোকিং, অর্থাৎ কিছু সময় ধরে আমি তাকে হিট করে রাখবো। অর্থাৎ একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে আমি তাকে হিট করলাম, হিট করে তাকে আমি সেই টেম্পারেচার কিছুক্ষণ ধরে হোল্ড করলাম, তারপরে তাকে কুলিং করব। এবারে এই যে কতক্ষণ আমি হোল্ড করবো, কিভাবে হোল্ড করছি বা কিভাবে তাকে কুলিং করছি, আমি নর্মাল এয়ারে রুম টেম্পারেচার হিটিং করছি, না তাকে দ্রুত আমি জলে ডুবিয়ে হিটিং কুলিং করে দিচ্ছি। তাহলে এই যে কুলিং করবার যে পদ্ধতি এবং তাকে আমি কতক্ষণ ধরে হিটিং করে শোকিং করছি, এই টোটালটাই ডিপেন্ড করছে হিট ট্রিটমেন্ট প্রসেস হিসাবে। মেন কি, হিটিং, শকিং অ্যান্ড কুলিং। হিট করব, শোক করব, কুল করব, গরম করব, তারপর তাকে কিছুক্ষণের জন্য সেই টেম্পারেচার রাখবো, তারপর সেটাকে ঠান্ডা করব। এই কিভাবে আমি তাকে হিটিং করছি, কিভাবে আমি তাকে ওই টেম্পারেচারে শোকিং করছি এবং তারপরে কিভাবে সেটাকে কুল করছি, তার উপর ভাগ করে আমরা হিট ট্রিটমেন্ট প্রসেসটাকে নর্মালি 5টা ভাগে ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে অ্যানিলিং, নর্মালাইজিং, হার্ডেনিং, টেম্পারিং এবং 5 নম্বর হচ্ছে কেস হার্ডেনিং। কেস হার্ডেনিং এর মধ্যে আমার 4টে পদ্ধতি আছে। একটাকে বলা হচ্ছে কার্বুরাইজিং, সায়ানাইডিং, নাইট্রাইডিং আর হচ্ছে ফ্লেম হার্ডেনিং। তাহলে কেস হার্ডেনিং যে প্রসেস যেটা আছে সেটা লাস্টে, সেটাকে আবার আমরা 4টা ভাগে ভাগ করছি। কি কি না, কার্বুরাইজিং, সায়ানাইডিং, নাইট্রাইডিং এবং হচ্ছে ফ্লেম হার্ডেনিং। তাহলে টাইপস অফ হিট ট্রিটমেন্ট আমরা কিভাবে বলছি না, এখানে আমরা 5টা ভাগে ভাগ করছি। কিভাবে 5টা ভাগে ভাগ করছি না, আমরা জানি বা আমরা একটু আগে আলোচনা করলাম যে হিট ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে আমাদের 3টে ফ্যাক্টর কাজ করছে। সেই স্টিলটাকে হিটিং করতে হবে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, হিটিং করার পর সেই টেম্পারেচারে আমাকে তাকে শোকিং করতে হবে, কতক্ষণ ধরে সেটাকে আমি শোকিং করব, কতক্ষণ ধরে সেই টেম্পারেচারটাকে হোল্ড করব, এবং তারপরে সেটাকে কিভাবে আমি ঠান্ডা করব, র্যাপিড কুলিং করব না স্লোলি কুলিং করব, এর উপর ডিপেন্ড করে আমরা হিট ট্রিটমেন্ট প্রসেসটাকে মূলত 5টা ভাগে ভাগ করছি। অ্যানিলিং, নর্মালাইজিং, হার্ডেনিং এবং টেম্পারিং আর কেস হার্ডেনিং। কেস হার্ডেনিংটাকে আবার আমরা 4টা ভাগে ভাগ করছি, কার্বুরাইজিং, সায়ানাইডিং, নাইট্রাইডিং এবং ফ্লেম হার্ডেনিং। এবারে চলো এক একটা হিট ট্রিটমেন্ট প্রসেস নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে এই হিট ট্রিটমেন্টগুলো আমরা করছি। এখানে দেখো একটা সুন্দর করে একটা গ্রাফ আছে। এই গ্রাফটাকে বলছি আমরা আয়রন কার্বন ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম। বেসিক্যালি এইখান থেকে যে পড়ানোটা হচ্ছে এটা কিন্তু তোমাদের একটু হায়ার লেভেলের পড়াশোনা, অর্থাৎ তোমরা ডিপ্লোমা লেভেলে যখন যাবে তখন তোমরা এই পড়াশোনাটা তোমরা করবে, কিন্তু আমাদের সিলেবাসে এই ব্যাপারটা নেই। কিন্তু যদি আমি এটা না বলি তাহলে কিন্তু তোমাদের মনের মধ্যে একটা খটকা থেকে যাবে, বা আমার মনে হয় যে হিট ট্রিটমেন্ট প্রসেসটা তোমাদেরকে বোঝাতে গেলে একটুখানি অসম্পূর্ণতা থেকে যাবে। তাই আমি অল্প করে একটু করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে যে গ্রাফটা দেখছো, এই গ্রাফটা হচ্ছে কি না, এখানে একটা আছে টেম্পারেচার, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর আছে টেম্পারেচার। এখানে দেখো 200, 400, 600, 800, 1000 এরকম করে টেম্পারেচার উপর দিকে উঠছে। আর যদি আমি এটা এক্স অ্যাক্সিস বরাবর দেখি তাহলে দেখবো যে কার্বনের পার্সেন্টেজ এখানে দেখাচ্ছে, পার্সেন্টেজ অফ কার্বন। দেখো এখানে 0 থেকে শুরু হয়ে এখানে 0.2, 0.3, 0.4, 0.8, 1.2, 1.62 এরকম করে করে এদিকে কার্বন কন্টামিনেশনটা বাড়ছে। এখন এখানে একটা টেম্পারেচার আছে, এই টেম্পারেচারটা কি না, এখানে একটা টেম্পারেচার দেখাচ্ছে ঠিক 600 এবং 800 মাঝখানে 723 ডিগ্রি সেন্টিগ্রেড। বেসিক্যালি কিছু জায়গায় তোমরা যদি ফারেনহাইটে দেখো তাহলে 1335 ডিগ্রি ফারেনহাইট, এবং সেটাকে যদি সেন্টিগ্রেড করো তাহলে হচ্ছে 724 ডিগ্রি সেন্টিগ্রেড, বা কোনো বইতে হচ্ছে 723 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি কিন্তু তোমাদেরকে বলবো 723 ডিগ্রি সেন্টিগ্রেড এই টেম্পারেচারটাকে ফলো করো। এই টেম্পারেচারটা হচ্ছে স্টিলের কি টেম্পারেচার বলে, এটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার। এখন এই ক্রিটিক্যাল টেম্পারেচার বলতে কি বোঝাচ্ছে না, সংকট তাপমাত্রা। বাংলা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার মানে সংকট তাপমাত্রা।
ক্রিটিক্যাল টেম্পারেচার অফ স্টিল যখন তোমাকে বলবে তার মানেটা হলো যে এই টেম্পারেচারের পর, অর্থাৎ এই টেম্পারেচারটাকে যদি আমি বেস লাইন ধরি, অর্থাৎ যদি এই যে ডটেড লাইন যেটা দেখছো বা আমি এখন কার্সারটাকে যে লাইন বরাবর নিয়ে আছি, এর ওপরের দিকে একটা ফেজ আছে, নিচের দিকে একটা ফেজ আছে। কার ফেজ আছে? না এই যে স্টিলটা নিচে, স্টিলের একটা ফেজ আছে। যখনই আমি এই স্টিলটাকে 723°C উপরে আমি নিয়ে যাব, অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে নিয়ে যাব, তখন কিন্তু এর ফেজ চেঞ্জ করবে। ফেজ বলতে এখানে কি বোঝাচ্ছে? না আমার যে স্টিলটা আছে সেই স্টিলের মধ্যে কিছু মাইক্রো স্ট্রাকচার আছে। প্রত্যেকটা মেটালেরই কিছু মাইক্রো স্ট্রাকচার, মানে ওখানে কি একদম পরমাণু, অণু, এইসব জিনিসগুলো আছে। তো তাহলে এই যে অ্যাটমিক যে স্ট্রাকচার আছে বা মাইক্রো স্ট্রাকচার যেটা আছে, সেই স্ট্রাকচারটা কিন্তু একটা টেম্পারেচারের পর সেটা চেঞ্জ হয়। এখন এই 723° টেম্পারেচারের নিচে যে স্ট্রাকচারটা থাকছে, নর্মালি সেই স্ট্রাকচারটাকে আমরা স্টিলের ক্ষেত্রে বলে থাকি ফেরাইট। আর সেটা যখনই কার্বন কন্টামিনেশনটা বাড়ছে, অর্থাৎ একদম এই জায়গাটা থাকবে ফেরাইট অংশ, এরপর যখন আস্তে আস্তে কার্বন কন্টামিনেশন বাড়বে তখন ফেরাইট থেকে সেটা কি হয়ে যাবে জানো তো? ওখান থেকে কার্বন হয়ে কন্টামিনেশন হয়ে Fe3C হবে, অর্থাৎ বলা হয় এটাকে সিমেন্টাইট বলা হয়। তাহলে এখানে ফেরাইট, সিমেন্টাইট এই জোনটা থাকছে ঠিক 723°C নিচে, আর ঠিক 723°C উপরে যে জায়গাটা আছে সেটাকে হচ্ছে অস্টেনাইট বলা হচ্ছে। অস্টেনাইট ফরমেশন হচ্ছে। এখন দেখো এই যে ওপরে একটা পয়েন্ট আছে, এই যে এখানে একটা দাগ আছে ঠিক 1000°C কাছাকাছি, আর এর নিচে একটা টেম্পারেচার আছে 723°। এখন এখানে যে ক্রিটিক্যাল টেম্পারেচারটাকে আবার দুটো ভাগে আমরা ভাগ করে থাকি। একটাকে বলা হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার, যেখানে কি হচ্ছে না অস্টেনাইট স্টার্ট হচ্ছে, অর্থাৎ ফেরাইট থেকে অস্টেনাইট ফরমেশন হচ্ছে, যেটা হচ্ছে কি 723°C। অর্থাৎ এই টেম্পারেচার কি হচ্ছে না, নিচে ছিল ফেরাইট, ফেরাইট থেকে আস্তে আস্তে কি হচ্ছে না এখানে অস্টেনাইটে পরিবর্তিত হচ্ছে। আর আপার ক্রিটিক্যাল টেম্পারেচার কি হচ্ছে না, এখানে হচ্ছে ফুললি অস্টেনাইটটা ফেরাইট থেকে ফুললি পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এই টেম্পারেচার আপার ক্রিটিক্যাল এসে এটা ফুললি চেঞ্জ হয়ে যাবে। আমি এখন এত ডিটেলে আসছি না, অস্টেনাইট, ফেরাইট, সিমেন্টাইট, আমি এত ডিটেল আসবো না। আমাকে শুধু মনে রাখতে হবে যে এই যে আয়রন কার্বন ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামের উপর বেস করে কিন্তু আমরা হিট ট্রিটমেন্টটাকে করে থাকি। দেখো তোমাকে যদি আমি এখানে সিম্পল ছবিতে, অর্থাৎ আমি এখানে খাতায় যেভাবে করেছি, দেখো এই যে হ্যাচ করা আছে এই অংশটা থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখানে হার্ডেনিং থেকে অ্যানিলিং হচ্ছে, এই জোনটা হচ্ছে। তাহলে হার্ডেনিং এবং অ্যানিলিং করতে গেলে আমাকে যখন হিটিং করতে হবে, তখন কত ডিগ্রি টেম্পারেচারে হিটিং করতে হবে? না ক্রিটিক্যাল টেম্পারেচারের ঠিক উপরে হিটিং করতে হবে, 723°C উপরে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে এখন আমি কিন্তু আপার ক্রিটিক্যাল টেম্পারেচারটাকে ক্রস করছি না। দেখো তুমি এখানে আপার ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রস করেছি, দেখো এখানে আপার ক্রিটিক্যাল টেম্পারেচার এটা আমি ক্রস করিনি। আমি আসছি আরো ডিটেলে, এর মধ্যে বলতে গেলে তোমাদের সিলেবাসটা ক্রস হয়ে যাবে, তবু আমি চেষ্টা করছি যাতে তোমাদের ওর মধ্যেই একটুখানি বুঝিয়ে দেওয়ার। তাহলে এখানে মনে রাখবে যে হার্ডেনিং এবং অ্যানিলিং এবং নর্মালাইজিং, এই তিনটে জিনিস দেখো এখানে ওপরে 723°C উপরে আছে। অর্থাৎ আমাকে যখন হার্ডেনিং করতে হবে, অ্যানিলিং করতে হবে, নর্মালাইজ করতে হবে, তিনটে যে আমার ফরমেশন ছিল, প্রসেস ছিল, অর্থাৎ হিটিং ছিল, সোকিং ছিল এবং কুলিং ছিল, তিনটের ক্ষেত্রে হিটিংটা করতে হবে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে। ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না? আমি যখনই একটা স্টিলের হিট ট্রিটমেন্ট করব, যদি সেই হিট ট্রিটমেন্টটা আমাকে অ্যানিলিং বা হার্ডেনিং বা নর্মালাইজিং করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে না ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে হিটিং করতে হবে। এটা হচ্ছে এইখান এই অংশ থেকে ক্লিয়ার হলো। কিন্তু যদি আমাকে টেম্পারিং করতে বলে তাহলে কিন্তু আমায় করতে হবে কি না ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে টেম্পারিং করতে হবে। এখানে একটা ছোট্ট একটা তোমাদের টিপস দিয়ে রাখি যে হার্ডেনিং এর পরে কিন্তু আমরা টেম্পারিং করি, অর্থাৎ প্রথমে একটা মেটেরিয়ালকে হার্ডেনিং করি, তারপর তার উপর টেম্পারিং করা হয়। আমি সরাসরি কোনো জিনিসের উপর টেম্পারিং করি না, আগে থেকে একটা জায়গায় হার্ডেনিং করব, তারপরে সেটাকে টেম্পারিং করি। এটা হচ্ছে একটা বেসিক ফর্মুলা। মানে এইভাবেই আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আমরা এই ধরনের হিট ট্রিটমেন্ট প্রসেসটাকে একটা সিস্টেমে করে থাকি। তো এখানে মনে রাখতে হবে যে টেম্পারিংটা কেবলমাত্র ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে হিটিং করে আমি করব, বাকিগুলো সবকটাই কিন্তু আমার ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে এটাকে আমাকে হিটিং করতে হবে। এখন এইখানে যখন আমরা আলোচনা করছি তখন একটা জিনিস না বললেই নয়, আমার মনে হচ্ছে তোমাদেরকে একটুখানি জিনিসটা বোঝার দরকার আছে। অর্থাৎ আমি একটু আগে যে আয়ন ফরমেশনের কথা বলছিলাম বা যে অ্যাটমিক স্ট্রাকচারের কথা বলছিলাম, এই অ্যাটমিক স্ট্রাকচারটা যখন আমার ফেরাইট বা সিমেন্টাইট কন্ডিশনে থাকছে বা ফেরাইট কন্ডিশনে যখন থাকছে, তখন বেসিক্যালি এটাকে বলা হয় বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার বা বিসিসি বলা হয়। আমি একটুখানি ব্রিফিং করার চেষ্টা করছি যাতে তোমরা একটু ভালো করে বুঝতে পারো। দেখো এখানে যে স্ট্রাকচারটা দেখছো, এখানে দেখছো কি এটাকে বলা হয় বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার, বিসিসি বলছে এটাকে। কিন্তু আমি এর সাথে কি করবো না, এর সাথে কার্বন কন্টেন্ট করে এটাকে ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচারে নিয়ে যাবো, অর্থাৎ এটা হচ্ছে বিসিসি থেকে এফসিসি করব। বিসিসি থেকে এফসিসি করব কেন বা এটাকে কিভাবে করব?
দেখো এখানে দেখো একটা অ্যাটমিক স্ট্রাকচার আছে বা মাইক্রো স্ট্রাকচার তুমি দেখছো, এবং এই স্ট্রাকচারটা কি করছি না, এটা যখনই আমি মাইক্রোস্কোপে দেখছি, এটা সবগুলোই কি হচ্ছে, যখন হিটিং হচ্ছে তারপর যখন কুলিং করা হচ্ছে তখন কিন্তু একটা ক্রিস্টাল ফর্মেশন তৈরি করছে, এবং এটাকে বলছি আমরা গ্রেন। এবং এই যে গ্রেনের এই এক একটা, এটা হচ্ছে একটা গ্রেন স্ট্রাকচার। এই গ্রেন স্ট্রাকচারের বাইরে যে ইয়েলো কালার দেখছো, এটা হচ্ছে গ্রেন বাউন্ডারি। এবং একটা যখন তুমি স্টিলের রড নিচ্ছ, বা তুমি যখন যেটা একটু আগে বলছিলাম যে তুমি একটা ছুরি বানাচ্ছ বা একটা কাস্তে তৈরি করছো, বা তুমি একটা হাতুড়ি তৈরি করছো, সেটাকে যখন হার্ডেনিং করছো বা তার জন্য হিট ট্রিটমেন্ট করছো, তখন তার মধ্যে যে স্টিলটার যে মানে মাইক্রো স্ট্রাকচার আছে, সেটা কি হচ্ছে, এরকম একটা করে গ্রেন স্ট্রাকচার আছে, এবং গ্রেনের একটা গ্রেন বাউন্ডারি আছে। এখন এই গ্রেন বাউন্ডারির মধ্যে এই যে বিন্দু বিন্দু বিন্দু, এগুলো কি, এগুলো সব হচ্ছে অ্যাটম এক একটা। এই অ্যাটম গুলো কিভাবে এক পরস্পরের সাথে আছে, কিভাবে একজন একজনকে আকর্ষণ করে রেখেছে, না তাদের মধ্যে কি আছে, না একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আছে। এবং যখন তুমি কোনো একটা জায়গাতে প্রেসার ক্রিয়েট করবে, ধরো এই যে দেখতে পাচ্ছ এখানে অ্যাটম গুলো এইবার স্ট্রাকচার আছে, এর মধ্যে যে কি আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দ্বারা পরস্পরের সাথে পরস্পরেরা যুক্ত হয়ে আছে। এখন তুমি এখানে দুদিক থেকে দুটো বল প্রয়োগ করছো, এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, এদিকে ফোর্স, তাহলে কি হবে, আস্তে আস্তে ও কিছুটা টিল্টেড হওয়ার চেষ্টা করবে। টিল্টেড হয়ে যখনই তুমি লোডটাকে সরিয়ে নেবে, তখন কি হবে, না ও আবার আগের অবস্থায় ফিরে চলে আসবে। এটাই হচ্ছে এর বেসিক সিস্টেম। কিন্তু যদি তুমি লোডটা এমন অ্যাপ্লাই করছো যে তোমার এখানে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আছে, অর্থাৎ নিজেদের মধ্যে ওদের যে বন্ডের তার থেকে বেশি তুমি ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, ওই ফোর্সটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হবে, ওদের মধ্যে একটা স্লিপ হয়ে যাবে, ওরা পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে গেলে কি হবে, এখানে ডিফরমেশন হবে। অর্থাৎ আমরা যখন কোনো মেটেরিয়ালের ডিফরমেশন করি, তখন কি হয় না, ওখানে যে আয়নিক স্ট্রাকচার আছে বা অ্যাটমিক স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটার মধ্যে একটা পরিবর্তন, এবং তাদের ম্যাগনেটিক যে ফোর্স দিয়ে ওরা পরস্পরকে ধরে রেখেছে, সেখান থেকে ওটা বিচ্ছিন্ন হয়ে যায়। এখন আমি একটা স্টিলকে কিভাবে শক্ত করব, বা তাকে কিভাবে আরো একটা স্ট্রেংথ মেটেরিয়াল বা স্ট্রেংথেন স্টিল হিসাবে মানে ব্যবহার করব, তার জন্য কি করি না, আমরা এই অ্যাটমিক স্ট্রাকচারের প্রত্যেকটার মাঝে মাঝে আমরা দেখো একটা করে কার্বন অ্যাটমকে ঢুকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে একটা কার্বন অ্যাটম ঢোকালাম, এখানে একটা ঢোকালাম, এরকম একটা করে কার্বন অ্যাটম ঢুকিয়ে দিচ্ছি। এবং যে স্ট্রাকচারটা ছিল, অর্থাৎ যেটা ছিল বিসিসি ছিল, বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার যেটা ছিল, সেটা থেকে আমরা এফসিসি করতে গেলেই মাঝখানে আমাকে একটা করে কার্বন অ্যাটম যোগ করতে হচ্ছে। এবং যোগ করলে কি হবে না, ওটা বেসিক্যালি তোমার অস্টেনাইটে পরিণত হচ্ছে, এবং এর কি হচ্ছে না, ইয়েল স্ট্রেনটা বেড়ে যাচ্ছে। এবং আমি কি করছি না, এখানে বেসিক্যালি আমরা যেটা একটুখানি আলোচনা করছি, যে আগে যেটা বিসিসি ছিল সেটা ছিল ফেরাইট ছিল, এবং যখন আমি এখানে কার্বন কন্টেন্টটাকে ঢুকেছি তখন হচ্ছে অস্টেনাইট। অর্থাৎ ঠিক যেটা আমি বলছিলাম যে 723 ডিগ্রির উপরে যেটা যাচ্ছে, সেটা হচ্ছে এইখান থেকে আমি এই স্ট্রাকচারগত তার একটা পরিবর্তন করছি। এই স্ট্রাকচারগত পরিবর্তনটা এবং তার সাথে যে ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামটা, এটা যদি তোমাকে দেখতে হয়, তাহলে আমি আরেকবার এই ভিডিওটা একটু দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে এটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার, যেটা আগে দেখালাম, আবার একবার বলছি। এখানে দেখো অ্যাটম গুলো কিভাবে আছে, না একদম প্রত্যেকটা এখানে বডি বরাবর আছে অ্যাটম গুলো। এবারে আমি এটা কি করবো না, এটার সাথে আমি তার কার্বন কন্টামিনেন্টটাকে বাড়াবো। এবং আমি যখন এটা বিসিসি থাকে, তখন দেখো এই বরাবর ওর কিন্তু স্লিপ হয়, এবং আয়রন এবং টাংস্টেনের ক্ষেত্রে কি হয় না, এই বরাবর একটা স্লিপ হচ্ছে। কিন্তু যখনই আমি সেটা এফসিসি তে চলে আসবো, অর্থাৎ যখন আমি ফেস সেন্টার কিউবিকে আসবো, তখন কিন্তু দেখা যাবে যে এ স্লিপিং ওইভাবে হচ্ছে না, অর্থাৎ একটা প্লেন বরাবর ও কিন্তু স্লিপ হবে না। এখন এখানে মাইক্রো স্ট্রাকচার, বা তুমি যদি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখো, তুমি প্রত্যেকটা, এটা আমি গ্রেন স্ট্রাকচার বলছিলাম, দেখো গ্রেন বাউন্ডারি গুলো এখানে এখানে একটা একটা প্রত্যেকটা এরকম ভাবে আছে। এবার তুমি যে লোডটা ওখানে অ্যাপ্লাই করছিলাম, তাহলে কি হবে না, এখানে এক একটা গ্রেন এক একজনকে ধাক্কা দেবে, এবং একজন এ যদি এদিকে ধাক্কা থাকে, এই পরেরটা কিন্তু উল্টো দিকেও তো হতে পারে। তাহলে এই যে একটা অস্থিরতা তৈরি হবে, এই অস্থিরতা তৈরি করবার জন্যই তোমাকে কি করতে হবে না, আমাকে এখানে হিট ট্রিটমেন্ট করতে হবে, যাতে আমি ওখানে একটা সুস্থির গ্রেন স্ট্রাকচার পাই, যেটা কি করবে তোমার এখান থেকে আমার মেকানিক্যাল যে প্রপার্টি গুলো থাকছে, সেই প্রপার্টিটাকে একটুখানি ইনক্রিজ করবে। এখন এখানে আমরা যে আয়রন কার্বন ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামটা ওখানে আমি পেন্সিল দিয়ে এঁকে দেখিয়েছি, এখানে আমি যদি একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখি, তাহলে দেখতে পাবো যে যখন আমি এখানে জিরো থেকে, দেখো এখানে আয়রনের কন্টামিনেশন যখন কার্বন কন্টামিনেশন বাড়ছে, তখন কি হচ্ছে না, ওটা আস্তে আস্তে আমার স্ট্রাকচারগত চেঞ্জ হচ্ছে, এবং সেটা এসে কি হচ্ছে না, এখানে যখন ফেরাইট থাকছে, এখানে সেটা হচ্ছে সিমেন্টাইটে পরিণত হচ্ছে। এবার যদি আমি ক্রিটিক্যাল টেম্পারেচারটাকে ধরি, অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচার আমার কত আছে না 723 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন 723 ডিগ্রি সেন্টিগ্রেডে ক্রিটিক্যাল টেম্পারেচারটা যদি তুমি এখানে ফলো করো, তাহলে তুমি দেখতে হবে যে এর ঠিক উপরে, অর্থাৎ এখানে কোথায় তোমার কি পরিবর্তন হচ্ছে। ঠিক দেখো এখানে 723 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যখন উপরে আসছো, আস্তে আস্তে এখানে ফেরাইটটা কি হচ্ছে, অস্টেনাইটে পরিণত হচ্ছে।
এইটুকু জোনটায় তুমি ফেরাইট এবং অস্টেনাইটের পাচ্ছ। তারপরে যখন আস্তে আস্তে তুমি আপার তোমার ক্রিটিক্যাল টেম্পারেচারে যাচ্ছ, তখন দেখো এখানে স্টিলটা প্রায় লিকুইড ফরমেশন তৈরি হচ্ছে এবং এখানে পুরোপুরি তুমি লিকুইড অস্টেনাইট জোন পাচ্ছ। দেখো লিকুইড অস্টেনাইট এই জোনটা পাচ্ছ। এবারে যত তুমি কার্বন কন্টামিনেশন বাড়াচ্ছ, তখন কি হচ্ছে, অস্টেনাইটের সাথে এদিকে তুমি সিমেন্টাইট পাচ্ছ। আর আবার যখন এখান থেকে অর্থাৎ ঠিক কার্বন কন্টামিনেশনের প্রায় উপর দিকে চলে আসে, তখন এখানে সিমেন্টাইটটা আবার লিকুইড ফরমেশনে চলে আসছে। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি না, এখানে আমার ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে এখানে দুটো ফেজ চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ফেরাইট থেকে অস্টেনাইট আসছে এবং এখানে আস্তে আস্তে এটা যত উপর দিকে যাব তত কিন্তু স্টিলটা একটা লিকুইড ফরমেশনে পরিণত হচ্ছে। কিন্তু এখানে যেটা দ্রষ্টব্য বিষয় বা যেটা তোমাদের দেখতে হবে, মনে রাখতে হবে, যে দেখো এইদিকে যত এগোচ্ছি কার্বন কন্টামিনেশন বাড়ছে। অর্থাৎ আমি তোমাদেরকে গতকাল যখন ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল পড়াচ্ছিলাম তখন তোমাদের একটা কথা বলেছিলাম যে কার্বন কন্টামিনেশনের ক্ষেত্রে আমরা কি বলছিলাম না, লো কার্বন স্টিল, হাই কার্বন স্টিল, মিডিয়াম কার্বন স্টিল এভাবে নাম দিচ্ছিলাম। এবং এই লো কার্বন, হাই কার্বন, মিডিয়াম কার্বন এই যে স্টিলগুলো আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ব্যবহার করছি, তার যে স্ট্রেংথটা সেটা কিন্তু অ্যাকচুয়াল ডিপেন্ড করছে কত পার্সেন্টেজ তুমি কার্বন ওই স্টিলটার মধ্যে মেশাচ্ছ। এবং তোমরা এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছ, এখান থেকে পরিষ্কার একটা জিনিস যে কার্বন কন্টামিনেশন যত বাড়ছে তত কিন্তু তার মাইক্রোস্ট্রাকচারগত চেঞ্জ হচ্ছে এবং সেটা আস্তে আস্তে একটা স্ট্রেংথ মেটেরিয়ালের দিকে যাচ্ছে বা তার যে মেকানিক্যাল প্রপার্টি আছে সেই প্রপার্টিটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এখানে তোমরা যদি দেখো মাইক্রোস্ট্রাকচারগত চেঞ্জ, তাহলে দেখো যখন আমার এখানে আয়রন কার্বন ইকুইলিব্রিয়ামের উপরে এখানে অস্টেনাইট থেকে ফেরাইট আসছে এবং ঠিক দেখো এখানে একটা 0.8 ডিগ্রি মানে পার্সেন্টেজের ক্ষেত্রে কার্বনের ক্ষেত্রে আমরা এখানে একটা গ্রাফিক্যাল চেঞ্জেস দেখতে পাই। এটাকে আমরা একটা বেসিক ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম ফেজ বলি। যেমন ঠিক 723 ডিগ্রি ক্রিটিক্যাল টেম্পারেচার, ঠিক 723 ডিগ্রি ক্রিটিক্যাল টেম্পারেচারে এসে যখন সেখানে কার্বন কন্টামিনেশনটা 0.8 পার্সেন্টেজ হয়, তখন এই যে পয়েন্ট এইটাকে বলা হয় ইউটেকটয়েড পয়েন্ট। মানে আমি এখানে অনেক ডিটেল আছে, আমি তোমাদেরকে একটুখানি বলার চেষ্টা করছি যে এই পয়েন্টটাকে বলা হয় ইউটেকটয়েড পয়েন্ট। ঠিক আছে, এই ইউটেকটয়েড পয়েন্টের ঠিক উপরে মানে টেম্পারেচার মানে যে পয়েন্টে কার্বন স্টিলটাকে আমরা বলছি অস্টেনাইট বা এটাকে বলা হয় গামা। এই একদম এই পয়েন্টটা, দিস ইজ দ্য ইউটেকটয়েড পয়েন্ট। এইভাবে ডিটেল আছে আরো অনেক কিছু বিষয়, আমি এতটা ডিটেলে আর তোমাদেরকে নিয়ে যাব না, মোটামুটি একটুখানি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এবারে চলো আমরা পরপর একটা একটা হিট ট্রিটমেন্ট প্রসেস নিয়ে আলোচনায় আসি। তাহলে তোমরা মোটামুটি এখান থেকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমরা পেয়েছো। আমি নেক্সট যেটাতে আসবো সেটা হলো কি, যে অ্যানিলিং। প্রথম যে আমাদের হিট ট্রিটমেন্ট প্রসেস আছে সেটাকে বলা হচ্ছে অ্যানিলিং। অ্যানিলিং এর ক্ষেত্রে তাহলে কি করতে হবে না, প্রথমে আমাকে মেটালটাকে বা স্টিলটাকে আমাকে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে, আমি অলরেডি আগে যে ছবিটা আছে সেটার যে অংশটা দেখো এখানে কাটিং করে দেখানো আছে, 723 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে আমাকে হিটিং করতে হবে। অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে আমাকে হিটিং করতে হবে এবং সেখানে কতক্ষণ ধরে আমাকে হিটিং করে রাখতে হবে না, 1 থেকে 2 ঘন্টা ওই মেটালটাকে ওখানে আমাকে সোকিং করতে হবে। সোকিং করার পর তারপরে কি করতে হবে, এখানে একটা স্লো কুলিং করতে হবে। স্লো কুলিংটা বিশেষ করে অ্যানিলিং এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যে অ্যানিলিং এর ক্ষেত্রে সাধারণত আমরা ফার্নেসের মধ্যে, অর্থাৎ যে ফার্নেসের মধ্যে ঢুকিয়ে তুমি এটাকে গরম করছো সেই ফার্নেসেই ওখানে হিট স্লো কুলিং করতে দেওয়া হয়, যেটা কিনা নর্মালাইজিং এর ক্ষেত্রে হয় না। নর্মালাইজিং এর ক্ষেত্রে কি হয় না, ওটাকে আমরা বাইরে বের করে এনে ঠান্ডা করি। অ্যানিলিং এর ক্ষেত্রে কি হয় না, ওখানে যে ফার্নেসে ওকে হিটিং করা হয়েছে, যে ফার্নেসে ওকে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে 1 থেকে 2 ঘন্টা গরম করা হলো বা হিটিং করা হলো, সেইখানেই কিন্তু ওকে ঠান্ডা হতে ছেড়ে দেওয়া হয়। এখানে আমি কোথায় রাখছি তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কি করছি না, হিটিং করছি অ্যাবাভ ক্রিটিক্যাল টেম্পারেচার, সোকিং করছি 1 থেকে 2 ঘন্টা এবং তারপর এটাকে আমি স্লো কুলিং করছি। তাহলে দিস ইজ দ্য বেসিক পয়েন্ট অ্যাবাউট অ্যানিলিং। এবারে আসছি আমি কি, পারপাস অফ অ্যানিলিং। অ্যানিলিং কেন দরকার আছে না, অ্যানিলিং করতে গেলে কি করতে হবে না, অ্যানিলিংটা বেসিক্যালি আমরা যে ইন্টারনাল স্ট্রেস থাকে একটা মেটালের মধ্যে, যে ইন্টারনাল স্ট্রেস থাকে সেই ইন্টারনাল স্ট্রেসটাকে আমাকে মুক্ত করতে হবে বা সেটা তাকে রিলিভ করতে হবে। এবং যে গ্রেন স্ট্রাকচারটা একটু আগে যে আমরা এফসিসি বিসিসি দিয়ে যে গ্রেন স্ট্রাকচার, গ্রেন বাউন্ডারির কথাটা বলছিলাম, সেই গ্রেন স্ট্রাকচারটাকে আমাকে এখানে তাকে আরো পরিবর্তিত একটা স্ট্রাকচার দিতে হবে, যে স্ট্রাকচারের উপর বেস করে আমি এর ডাকটাইলিটিটাকে ইনক্রিজ করবো। অর্থাৎ স্টিলের যে একটা সফটনেস আছে বা এর মধ্যে যে ডাকটাইলিটি যে ব্যাপারটা আছে, অর্থাৎ যার মাধ্যমে দিয়ে আমি এটাকে drawn into thin wire, it is the property of the material by virtue of which it can be drawn into thin wire,
একটা তারে কালকে গতকাল আমরা ডাক্টিলিটি নিয়ে আলোচনা করেছি, তাহলে এই যে ডাক্টিলিটি যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা ইনক্রিজ করবার জন্য আমার তার গ্রেন স্ট্রাকচারের পরিবর্তন দরকার আছে, এবং সেই গ্রেন স্ট্রাকচারটা পরিবর্তন কখন হবে, যখন তার ইন্টারনাল স্ট্রেসটাকে আমি রিলিভ করে নেবো। এবং শুধু যে আমি তার ডাক্টালিটিটাকে বাড়ালাম তা নয়, এর সাথে সাথে কি করব, সেই স্টিলটার আমি কি করছি না তার টাফনেসটাকেও আমি বাড়াচ্ছি। এবং যখনই আমার ডাক্টালিটি এবং টাফনেস ইনক্রিজ করবে এবং তার গ্রেন স্ট্রাকচারের চেঞ্জ হবে, অবভিয়াসলি সেই মেটালটা বা সেই স্টিলটা আমার মেশিনিং অ্যাবিলিটিটাও আমার আস্তে আস্তে বাড়বে। এবারে দেখো এখানে অ্যানিলিং এর ক্ষেত্রে দুটো আছে, একটা ফুল অ্যানিলিং আছে, একটাকে নর্মাল অ্যানিলিং আছে। তো এগুলো ডিপেন্ড করে আমার যে গ্রেন স্ট্রাকচার আছে বা তার টেম্পারেচারের উপর বেস করে আমি কিভাবে এটাকে করছি। তো এটা অনেক বড় বা সিলেবাসের বাইরের ব্যাপার, তাই আমি ওটাকে আর আলোচনার মধ্যে আনছি না। এবারে আমি চলে আসছি কিসের উপরে, না আমি আসছি এবারে নর্মালাইজিং এর উপর। নর্মালাইজিং কি জিনিস, না আমি ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে প্রায় 40 থেকে 50 ডিগ্রি অ্যাবাবে আমি মেটালটাকে হিটিং করব। মেটেরিয়ালটাকে হিটিং করবার পর তাকে আমি ওখানে প্রায় 15 থেকে আধ ঘন্টা ওটাকে হোল্ডিং করব, এবং ওটাকে চট করে ওই ফার্নেস থেকে বের করে এনে আমি তাকে আস্তে আস্তে আমি এয়ারে ঠান্ডা করব। মানে আমি ওখানে 15 থেকে 20 মিনিট যেই হয়ে যাবে শোকিং পিরিয়ডটা, অর্থাৎ এখানে আমার হিটিং পিরিয়ডটা ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে প্রায় 50 ডিগ্রি উপরে থাকবে, শোকিং পিরিয়ডটা থাকবে 15 থেকে আধ ঘন্টার মতো থাকবে। এবারে কুলিংটা যেটা হবে সেটা কিন্তু স্লো কুলিং হবে, অ্যানিলিং এর মতো স্লো কুলিং হবে, কিন্তু এটা কি হবে, বাইরে কুলিং হবে, মানে এয়ার দিয়ে কুলিং হবে, বা তুমি বলতে পারো যে রুম টেম্পারেচারে কুলিং হবে, এটা ফার্নেসের মধ্যে কুলিং হবে না। এটাই হচ্ছে আমার নর্মালাইজিং প্রসেস। তাহলে হিটিং দ্য মেটেরিয়াল অ্যাবাভ ক্রিটিক্যাল টেম্পারেচার, কত অ্যাবাবে যাবে, না প্রায় 50 ডিগ্রি অ্যাবাবে থাকবে, সেখানে আমাকে 15 মিনিটের মতো সেটাকে হোল্ড করতে হবে, এবং তারপরে সেটাকে আমাকে ফার্নেস থেকে বের করে নিয়ে সেটাকে ঠান্ডা করতে হবে। এবারে কি আছে না নর্মালাইজিং এর পারপাসটা কি আছে, না এটাও একই ব্যাপার, ওটা অ্যানিলিং এর ক্ষেত্রেও যেমন ইন্টারনাল স্ট্রেসটাকে রিডিউস করেছিল, এখানেও এটাকে পুরোপুরি ভাবে আমাকে এলিমিনেট করে নিতে হবে, এর স্ট্রেংথটাকে বাড়ানোর জন্য আমরা নর্মালাইজিং করছি। আর নর্মালাইজিংটা কি করা হয় না, বেসিক্যালি যখন আমাদের কোনো জায়গায় হট ওয়ার্কিং আর কোল্ড ওয়ার্কিং হয়, জানো কোল্ড ওয়ার্কিং যে পার্টস গুলো থাকে তার মধ্যে যে ইন্টারনাল স্ট্রেস গুলো থাকে বা তার যে গ্রেন স্ট্রাকচার থাকে, সেই গ্রেন স্ট্রাকচারটাকে পরিবর্তিত করবার জন্য বা তাতে সহজে আমি ওই স্টিলটার উপরে কোল্ড ওয়ার্ক করতে পারি, ঠান্ডা অবস্থায় যে কাজটা করা হয় বা তাকে যে শেপটা দেওয়া হয় সেই স্টিলের করতে গেলে আমাদের তার আগে সেই স্টিলটাকে নর্মালাইজিং করতে হয়। তাহলে দিস ইজ দ্য পারপাস অফ নর্মালাইজিং। এবারে আসছে কি হার্ডেনিং। হার্ডেনিংটা কিন্তু যেটা আমরা কালকে হার্ডনেস বলছিলাম বা এই জিনিসটা যেটা হচ্ছিল, সেই হার্ডেনিং এর ক্ষেত্রে আমার কি করতে হবে, মেটেরিয়ালটাকে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে হিটিং করতে হবে। হিটিং করব কোথায়, না অ্যাবাভ ক্রিটিক্যাল টেম্পারেচার হিটিং করব, তারপরে সেখানে ওই টেম্পারেচারে কিছুক্ষণের জন্য হোল্ডিং করব, তারপরে কি করব না দ্রুত ঠান্ডা করব, ভেরি কুইক ঠান্ডা করা। তার জন্য এটা কি বলা হচ্ছে, কোয়েঞ্চিং করবো, মানে তাকে ডুবিয়ে দেবো। কোথায় ডুবিয়ে দেবো ঠান্ডা করবার জন্য, না জলে ডোবাতে পারি, তেলে ডোবাতে পারি, বা কোনো পলিমার বাদ থেকে সেখানে করি। নর্মালি জলে যদি ডুবিয়ে দিই আমাদের অনেক সময় এখানে ক্র্যাক ফর্মেশন হয়ে যায়, তাই এখানে জলটাকে অ্যাভয়েড করে আমরা এখানে অয়েল বা পলিমার বাদ সাধারণত করে থাকি যদি কোনো বড় মেটেরিয়াল হয়। কিন্তু তুমি কামারশালায় যাও, সেখানে দেখবে হার্ডেনিং এর জন্য কি করছে না গরম করছে, লাল গরম করছে, ওর পাশে একটা জল আছে, জলের বালতি রাখা থাকে, বা একটা দেখবে মাটির একটা খলার মতো করা থাকে, সেখানে ডুবিয়ে দেয়। যদি কোনোদিন কামারশালায় যাও দেখবে, এখন কামারশালা অনেকদিন আমি অবশ্য যাইনি, এখন কিরকম চেঞ্জেস এসছে আমার ঠিক অতটা জানা নেই, কিন্তু আগে যেটা ছিল যে হাপড় দিয়ে টানা হতো, এখন তো সব মনে ইলেকট্রিক মেশিন হয়ে গেছে। যাই হোক, তাহলে মেন এখানে উদ্দেশ্যটা কি না, আমাকে গরম করতে হবে অ্যাবাভ ক্রিটিক্যাল টেম্পারেচার, এবং তারপরে সেটা কি করতে হবে না খুব দ্রুত আমাকে ঠান্ডা করতে হবে। ঠিক আছে, ঠান্ডা করে দেওয়ার জন্য কি লাগছে না জল বা তেল এবং করতে, এবং এর পারপাসটা কি আছে না সিম্পলি হার্ডেনিং করবো কেন না মেটেরিয়ালটার হার্ডনেসটা বাড়ানোর জন্য, এবং তার মধ্যে তার স্ট্রেংথ টাফনেস এটাকে আমাকে ইনক্রিজ করতে হবে। কিছু কিছু জায়গাতে হার্ডেনিং যখন করা হয় তখন আমরা এর ইলাস্টিসিটিও খানিকটা মানে বাড়ানোর চেষ্টা করি। ইলাস্টিসিটি মানে কি, তুমি ধাক্কা দিলে তার ডিফর্ম হলো, আবার কিন্তু আগের লোড সরিয়ে আগের অবস্থায় ফিরে এলো। তাহলে এটা হচ্ছে এর একটা প্রসেস হিট ট্রিটমেন্টের, যার মধ্য দিয়ে আমি এখানে হিট ট্রিটমেন্টটাকে করে থাকছি, বা আমি এর হার্ডনেসটাকে বা টাফনেসটাকে বাড়াচ্ছি। নেক্সট আসছে কি টেম্পারিং। টেম্পারিংটা কি না, এখানে হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচের হিটিং হবে, এবং আফটার হার্ডনেস আমরা সাধারণত তার টেম্পারিং করে থাকি, অর্থাৎ হার্ডেনিং এর পরে কিন্তু বেসিক্যালি টেম্পারিং করা হয়, এবং এখানে যে ইন্টারনাল স্ট্রেসটা থাকে সেটাকে রিডিউস করা হয়। এবং র্যাপিড কুলিং এর জন্য আমরা বেসিক্যালি এই ধরনের যে সমস্যাগুলো আসে তার জন্যই আমরা, অর্থাৎ হার্ডনেস বা হার্ডেনিং করবার পর আমরা কি করছি না এখানে আবার ওই মেটালটাকে রিহিট করি।
রিহিট করে সেই টেম্পারেচারে কিছুক্ষণের জন্য আমরা এটাকে হোল্ড করে থাকি প্রায় 600 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, বা আমরা বলতে পারি বিলো দ্য ক্রিটিক্যাল টেম্পারেচারে সেটাকে রিহিট করা হয়। রিহিট করে তারপরে সেটাকে আস্তে আস্তে স্লোলি কুলিং করে, এখানে আর কোয়েঞ্চিং এর কোনো ব্যাপার না। তো হার্ডেনিং এর ক্ষেত্রে আমরা যে কোয়েঞ্চিং করে খুব দ্রুত র্যাপিড কুলিং করেছিলাম, তারপরে যখন টেম্পারিং করছি, টেম্পারিং এর সময় কিন্তু আমরা ওটাকে কি করছি না প্রিহিট করছি। প্রিহিট করবার এই আবার রিহিট করছি, রিহিট করে সেটাকে কিছুক্ষণের টেম্পারেচার ধরে রাখার পর আমরা আবার আস্তে আস্তে সেটাকে কুলিং করছি। এর পারপাসটা কি হচ্ছে না হার্ডেনিং এর ফলে যে ইন্টারনাল স্ট্রেসটা তৈরি হয়েছে মেটেরিয়ালের মধ্যে সেটাকে রিডিউস করে দেওয়া, এবং তার মধ্যে টাফনেস এবং ডাক্টিলিটিকে রিস্টোর করা। অর্থাৎ যে মেটেরিয়ালটা হঠাৎ করে গরম হয়ে ঠান্ডা হয়ে গেছিল তার মধ্যে একটা ব্রিটেলনেস চলে আসার প্রবণতা থাকে বা ক্র্যাক ফরমেশন হয়ে যায়, ফলে তাকে একটু সফট করবার জন্য আমরা সাধারণত তাকে টেম্পারিং করে থাকি, যাতে তার ডাক্টিলিটি এবং টাফনেস এবং তার মধ্যে শক রেজিস্ট্যান্স ক্ষমতাটা বাড়ানো যায়। পারপাসটা বুঝতে পারছো কিভাবে করছি? অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে দেখো একটা খুব সুন্দর জিনিস আছে, যাতে হিটিং করব, কতক্ষণ ধরে হিটিং করব, কিভাবে ঠান্ডা করব, এইটা হচ্ছে টোটাল আমাদের টেম্পারিং প্রসেস। এবারে আসছি কি কেস হার্ডেনিং। আমাদের সময়ও প্রায় এই স্লটটা শেষ হয়ে যাবে, আমি আবার তোমাদেরকে বলবো তোমরা আবার এগেন লগ ইন করবে। দেখো এই কেস হার্ডেনিং এর ক্ষেত্রে কি আছে না, কেস হার্ডেনিং বেসিক্যালি এটাকে আমরা বলছি সারফেস হার্ডেনিং। সারফেস হার্ডেনিং বলতে কি বোঝাচ্ছে না, আমার যে মেটালটা থাকছে তার উপরে যে সারফেসটা থাকে সেই সারফেসটাকে আমাকে হার্ড করতে হবে। নর্মালি হার্ডেনিং বা টেম্পারিং করার পরও যদি আমার কোনো মেটেরিয়ালকে তার সারফেসটাকে হার্ড করতে হয়, তখন আমরা কেস হার্ডেনিং প্রসেসের সাহায্যে তাকে হার্ডেনিং করে থাকি। এর 4টে পদ্ধতি আছে, একটাকে বলা হয় কার্বুরাইজিং, নেক্সট হচ্ছে সায়ানাইডিং, নাইট্রাইডিং এবং হচ্ছে ফ্লেম হার্ডেনিং। তাহলে এবারে কেস হার্ডেনিং এর ক্ষেত্রে কার্বুরাইজিং, সায়ানাইডিং, নাইট্রাইডিং, ফ্লেম হার্ডেনিং কিভাবে হচ্ছে একটু করে আমরা দেখে নিই। প্রথমে আসছি কি আমরা কেস কার্বুরাইজিং প্রসেস যেটা আছে, এখানে কি করতে কার্বুরাইজিং করার মানে হলো কি না, আমাকে এখানে তার কার্বন কন্টামিনেশন অর্থাৎ তার সারফেসে কার্বন কন্টামিনেশনটাকে বাড়াতে হবে। তাহলে কি করব না, যখন আমি